স্টুডিওতে উপস্থিত আছেন দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের প্রধান নির্বাহী নাঈম মাহমুদ মির্জা। জনাব মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু আলোচনা যেতে চাই, সেটি হচ্ছে যে প্রতিবেদন আমরা দেখলাম যে মার্কিন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সম্প্রতি আইএমএফ মিশনে গিয়ে সরকার প্রতিনিধিরা বিভিন্নভাবে আলোচনা করেছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে যে বড় একটি আছে পাওনা পরিশোধ, সেটিও প্রায় $4 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। সেক্ষেত্রে একটা আস্থা তৈরি হয়েছে বাংলাদেশের ওপর মার্কিনীদের। সেক্ষেত্রে এই বিনিয়োগটা আর কতটা টাচে কিংবা আকর্ষণীয় করা যায় মার্কিন ব্যবসায়ীদের, কি মনে করেন? ধন্যবাদ, আমাকে আপনার আমন্ত্রণ জানানোর জন্য সময় টিভিকে ধন্যবাদ। আমি একটু বিহাইন্ডে যেতে চাই যে বাংলাদেশে কিন্তু প্রথমে যে ইউএসএ যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে কাজ শুরু করেন এবং বাংলাদেশের স্বীকৃতির পরপরে 1972 4 এপ্রিল আমাদের ফার্স্ট। এরপর থেকে গ্র্যাজুয়ালি বিভিন্ন 1979, 86 পর্যায়ক্রমে তারা বিভিন্নভাবে চুক্তি সম্পাদন করেছেন এবং তাদের বিনিয়োগ এফডিআর যে পরিমাণ এটা গ্র্যাজুয়ালি ডে বাই ডে ইনক্রিজ করেছে আপ টু 2022 পর থেকে আমরা 2024 এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত দেখলাম যে আবার বিহাইন্ডে চলে গেছেন, যে আমাদের যে 3.56 সামথিং যে বিলিয়ন একটা ইউএস ডলার এফডিআর ছিল, যে ইউএসএ তো বিভিন্ন খাতে তারা করে, আর তার মধ্যে অ্যাপারেলসটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে এবং এনার্জিটাও আছে। সেখান থেকে আবার ক্রমরসনভাবে আবার কমে ঠিক আবার দেখলাম যে যখনই আবার আপনার এই সম্মেলনটা হলো, তারা গেলেন, যখন নাকি আপনার $4 বিলিয়ন ইউএস ডলার তারা সেদিন পরিশোধ করলেন। সো এটা ডেফিনেট একটা পজিটিভ দিক এবং সেইখান থেকে কিন্তু আমরা আবার টার্ন ওভার করেছি। সেক্ষেত্রে যদি বলতে পারি, সেটা হচ্ছে যে অর্থনীতিবিদরা যদি বলছেন যে পলিটিক্যাল ভার্নারেবল সিচুয়েশন চলছে এখন, সেটার জন্য যতটাই আমরা বিদেশিদের দেনা পাওনা পরিশোধ করি, তাদের যতটাই আস্থা থাকুক কিংবা আশ্বাস থাকুক যে বিনিয়োগের ক্ষেত্রে, কিন্তু এই পরিস্থিতি উত্তরণের পথ সামনে যদি কতটা সমীচীন হয় কিংবা স্মুথ হবে, সেটার উপর নির্ভর করে বিদেশি বিনিয়োগ। কি মনে করেন? হ্যাঁ, আমি সেটা ফাঁকে আমি একটা কথা বলছি, আমি আমার কর্মস্থলে একটা কথা বলি, এভরি অ্যাকশন হ্যাজ ইট রিয়াকশন। সো দেখুন, পলিটিক্যাল সিচুয়েশনটার উপরে একটা সিচুয়েশন ডিপেন্ডস করে, আবার ইন্টারিম গভর্নমেন্টের উপর আরেকটা ডিপেন্ডস করে, যে আবার অনেক পলিটিক্যাল যারা আছেন, পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যারা আছেন, যে ধরেন পলিটিক্যালি যারা নাকি রাষ্ট্র পরিচালনা করেন, তাদের অনেক সময় অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি, সেভাবে ফুলফিল করতে অনেক সময় পারে না, সেই আক্ষেপটা থেকে যায়। তখন বিনিয়োগকারীরা তারা আবার অনেক সময় চিন্তা করে যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু আছে, তাদেরকে যদি আমরা ইনফরমেশন দিই, তারা হয়তো সবার সাথে আলোচনা করে আমাদের একটা রাস্তা ওয়ে দেখাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং সেটার উপর এক ধরনের আস্থা, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা স্টেবল গভর্নমেন্টের উপর সবার আস্থা থাকে যে তারা বোধহয় নতুন আমাদের একটা রুটস লাইন দেখাবে, হাউ টু বি অ্যাপ্লাই ফর এফডিআই। সো হোয়াট এভার ইউএসএ, হোয়াট এভার এনি আদার্স কান্ট্রি, বাংলাদেশে তো এফডিআই একটা সুন্দর জায়গা আছে, আপনি জানেন, বিদা, ব্যবসা, রাইট। আর বিদার একটা চমৎকার একটা স্কোপ আছে যে এভরিহোয়ার ইউ ক্যান ইনভেস্ট হিয়ার। সো আপনি বাংলাদেশে তার জন্য উন্মুক্ত। সো হোয়াট এভার ট্রেডিং কনসার্ন, হোয়াট এভার আপনি ইন্ডাস্ট্রি কনসার্ন, হোয়াট ইজ প্রজেক্ট কনসার্ন, এভরিয়ার। তো রিসেন্টলি আমি কিন্তু লাস্ট সামিটেও জয়েন করেছিলাম, তো একটা সুন্দর ডে আউট আমরা করেছিলাম যে এই সামিটে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে যে সামিটটা হলো, বেবজা যেটাই বলি আমরা, সেক্ষেত্রে বিনিয়োগের যে অপার সম্ভাবনা এগুলোতে বিদেশি বিনিয়োগ টানা, আমরা কতটা অ্যাচিভ করতে পারলাম? ডেফিনেটলি আমাদের কিন্তু লট অফ স্কোপ হিয়ার। এখানে কোনো কিন্তু কিছু নাই যে ডিস্টার্বে কিছু নাই। প্রত্যেকের যেমন বিদার একটা রুলস রেগুলেশন আছে, বেজার একটা রুলস রেগুলেশন। বেজারটা হচ্ছে ফুল ইকোনমিক জোন। সো আমরা চিটং গেলাম, মিরসরাই গেলাম, অনেক জায়গায় গেলাম, তারপর স্পেশাল ইকোনমিক জোন ইন নারায়ণগঞ্জ, যেটাকে বলে 8,000। সো বিশাল একটা এরিয়া আছে যে ওখানে ইনভেস্ট করার। সেই সাথে আপনারা ব্যবসার ইকোনমিক জোনও করেছে, ব্যবসা তো আছেই। সো আর বিদার হচ্ছে মানে হোল ওয়ার্ল্ড, মানে অ্যাভারেজ হোল বাংলাদেশে আপনি যেখানে পারেন বিদার আন্ডারে আপনি ইনভেস্ট করতে পারেন, সমস্যা নেই। সো এখানে কিন্তু হিউজই আছে, কিন্তু সমস্যাটার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে হবে। উৎসাহটা কি, আমরা যেমন একটা সুবিধা দিই, দেওয়ার পরে কিছুদিন পর আবার সুবিধাটুকু স্টপ করে দিই। এই যে মানুষ কিন্তু আহত হচ্ছে, যেমন আপনি চিন্তা করতে পারছেন যে আপনার পোলট্রি বা এগ্রিকালচার লাইনে যারা ইনভেস্ট করবে তাদেরকে বিরাট একটা সুবিধা দিচ্ছে, আপনার ট্যাক্স, ভ্যাট, এটসেট্রা। কিন্তু অন্যরা চিন্তা করছে আমরা কি দোষ করলাম, আমরাও তো বিনিয়োগ করেছি, প্রচুর ম্যান পাওয়ার খাটাচ্ছি, আমাদের প্রচুর পরিমাণে এক্সপেন্ডিচার হচ্ছে, এক্সপার্টিস আমরা তৈরি করছি,
কিন্তু আমরা কি পেলাম, সরকার এই থেকে কি question, সুবিধাটা right, পাচ্ছে? এই কোশ্চেনগুলো তারা কিন্তু করে, যার জন্য বিনিয়োগে অনেক সময় দেখা যাচ্ছে যারা ইনভেস্টর তারা চিন্তা ভাবনা করে আসলে কোন দিকে আমাদের বিনিয়োগ করাটা উচিত। তো সেই ক্ষেত্রে আসলে এফডিআইটা একটা বাংলাদেশে কিন্তু এফডিআইটা টোটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 20% জায়গাটা দখল করে আছে আপনি জানেন, আর 80% কিন্তু আমাদের ডোমেস্টিক ইনভেস্টররা অকুপাইড করে আছেন, ইনভেস্টররা। সেক্ষেত্রে বিডা যে কাজ করছে ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য, বিডার আরো কতটা কাজ করা দরকার? বেসিক্যালি আই এম ভেরি মাচ ইউজ টু ফর বিদা। সো আমি আমার ওখানে একটা চমৎকার বিচরণ আছে রুটস লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত। সো বিদা বরাবরই তারা বিভিন্ন সেমিনার বা বিভিন্নভাবে যে তাদেরকে ট্রেন আপ করার ক্ষেত্রে এবং বারবার তাদেরকে আকর্ষণ করার জন্য বিদা কিন্তু বরাবর কাজ করে যাচ্ছেন, যে ফ্রিকুয়েন্টলি প্রতিটা চেম্বার্সের সাথে তারা কমিউনিকেট করছেন, ইন্টারন্যাশনাল যে চেম্বার্সগুলোর সাথে আছে, ডোমেস্টিক তো আছে, তারা চেষ্টা করছেন। এবং তারা কিন্তু দেখবেন যে প্রায় ছোটো ছোটোগুলো তারা কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল কিছু কিন্তু কোর্স করে, যে হাউ টু বি এফডিআই, হাউ টু ইনভেস্ট, নট অনলি এফডিআই, যে ডোমেস্টিক যে এন্টারপ্রেনাররা আছেন, যে নিউ কামার, তাদেরকেও কিন্তু উৎসাহিত করার জন্য তারা মাঝে মধ্যে দেখবেন যে ইনডোর প্রোগ্রামগুলি করেন। তো বিদার একটা ওয়াইড একটা এরিয়া আছে কিন্তু। সেক্ষেত্রে যদি বলেন পাশে আমাদের বৃহৎ একটি দেশ ভারত, জি, চীন, এই দেশগুলো আসলে কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য তার কাজ করছে? আচ্ছা, ধন্যবাদ। আমি সেই সাথে একটা কথা বলে দেখুন, এই অর্থনীতি ভাষায় একটা কথা আছে যে আপনি উৎপাদন করবেন কোনটা, যেটা খরচ আপনি মেকআপ করতে পারবেন, মিট আপ করতে পারবেন, তখন আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করবেন। কিন্তু আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করতে গিয়ে আপনি দেখতেছেন যে আমি যদি সেটা ইম্পোর্ট করি তাহলে আমার খরচটা কম পড়তেছে, তা আপনি কেন শুধু শুধু এটা ইম্পোর্ট করতে মানে প্রোডাক্ট করতে যাবেন? রাইট, আপনি শুধু এটা না, এটা লজ্জার কোনো কিছু নাই। ইউএসএ, কানাডা, বহু কান্ট্রি আছে তারা নিজের প্রোডাক্ট করে না, তারা থার্ড কান্ট্রি যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, সাবকন্ট্রি আদার্স, যে আফ্রিকান কান্ট্রিগুলো, ক্যারিবিয়ান কান্ট্রিগুলো, সেখান থেকে কিন্তু তারা এই সুবিধাগুলি নিচ্ছে, কারণ ফর্নাতে তারা সময়টা নষ্ট করছে না। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের খুব কাছে। সো আমরা যদি মনে করি ভারত থেকে আনলে আমাদের কস্টিংটা কম পড়বে, হোয়াই ইউ শুড নট গো ওভার দেয়ার। আমরা যদি মনে করি চায়না থেকে এটা আসলে ভারত থেকে আরও একটু কনভিনিয়েন্ট হবে, আমাদের তুলনামূলকভাবে কস্টিং কম পড়ে, হোয়াই ইউ শুড নট গো ওভার দেয়ার। লাস্ট আমি এই তো অক্টোবরের 22, 23, 24, 25 আমরা একটা এক্সপোতে গিয়েছিলাম চায়না, হ্যাংজো। সো আরএসসিসি, এটা কুলিং এবং রেফ্রিজারেটরের উপরে অ্যাবাউট দ্য 600 ইনভেস্টার্স গ্যাদার্ড ওভার দেয়ার। আমি পার্সোনালি ব্যক্তিগত মির্জা অ্যাসোসিয়েট থেকে আমি আমার টিম নিয়ে গেলাম, সেখানে আমি কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করেছি তোমার সেম প্রোডাক্টটা হোয়াই ইউ শুড নট ইনভেস্ট হিয়ার, বাংলাদেশে করো, এবং এইটার প্রয়োজন বোধে বাংলাদেশ থেকে তুমি ট্রেডিংটা সাবকন্টিনেন্টাল কান্ট্রিতে তুমি রিলেশনশিপ করো, বাংলাদেশে তুমি মাদার ইয়েটা করো। সেক্ষেত্রে যেটা বলছেন যে আমদানি নির্ভরতা, যেটা আমার কম উৎপাদন ব্যয় হচ্ছে কিংবা বেশি হচ্ছে তুলনামূলক, সেক্ষেত্রে আমদানিতে আমি থাকবো, কিন্তু কর্মসংস্থান তো আমার সংকীর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কি মেকানিজম হতে পারে? কর্মসংস্থানের যে ব্যাপারটা হচ্ছে, যেমন আমাদের কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে, যেমন আমাদের এইটার পাশাপাশি কিন্তু বাংলাদেশ কিন্তু একটা সময় অ্যাপারেলের উপর ডিপেন্ডস করতো, তাই অ্যাপারেল। সো অ্যাপারেল থেকে কিন্তু সেগ্রিগেট করে করে কেউ ল্যান্ড ডেভেলপমেন্টে চলে গেছে, কেউ কনজিউমার আইটেমে চলে গেছেন, কেউ আইটিতে চলে গেছেন, ভেরিয়াস কেউ ফ্যাশনেবল আইটেমে চলে গেছেন। আপনারা জানেন অনেক আউটলেট আছে বাংলাদেশে। হ্যাঁ, সো সেরকমভাবে কিন্তু বাংলাদেশ কিন্তু কেউ ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে চলে গেছে, সেগ্রিগেট কিন্তু হয়ে গেছে, কেমন? তো সেই ক্ষেত্রে আমাদের যে ম্যান পাওয়ার যারা আছেন এখনও কিন্তু প্রচুর লট অফ ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, সেটা বিদার আন্ডারে, বেজার আন্ডারে এবং ব্যবসার আন্ডারে, তারা কিন্তু সেখানে স্কিল্ড হচ্ছে। এবং কিছু সংখ্যক আবার দেখেন যে বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা চিন্তা করতেছে নিজেরা একটা এন্টারপ্রেনার তৈরি হয়ে যাবে, নিজে একটা উদ্যোক্তা। সেক্ষেত্রে তারাও চিন্তা করে কি কেউ ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, কেউ অন্য ট্রেড করছে, নিজে একজন ইম্পোর্টার হচ্ছে, নিজে একজন ছোট ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে অনলাইনের। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব আমরা পিছিয়ে নাই, যে আপনি যে মনে করেন যে ইম্পোর্ট করলে আমাদের জনশক্তি কমে, যে স্কিলনেস কমে যাবে, নট দ্যাট। আপনার আলোচনার শেষের দিকে ছোট্ট করে যেটা বলেন যে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কতটা সুযোগ আছে, যেহেতু আমাদের দেশীয় বিনিয়োগকারীও আছে? দেখুন, কত শতাংশ বিনিয়োগের সুযোগ আছে কি বলবেন? আমি মনে করি চমৎকার একটা স্পেস আছে স্টিল নাও, কারণ কি আমরা কিন্তু এফডিআইকে খুব পছন্দ করি। আপনি জানেন যে এফডিআই আসলে একটা দেশের কোয়ালিটি কিন্তু রিচ করে, আপনি জানেন ফরেন ইনভেস্টমেন্ট আসলে একটা দেশের ভাবমূর্তিও বাইরে, যারা বাইরে যাওয়া আসা করেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন যে বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা পলিসি দিয়েছিল আগে, যেমন আরজিএসসি কিন্তু
জয়েন্ট ভেঞ্চার এবং লিমিটেড করতে হলে মিনিমাম একের অধিক লাগতো। সেক্ষেত্রে ফরেনারে কিন্তু একজন ইকুইটি নিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারে এবং বিদা কিন্তু চমৎকার একটা রুলস দিয়েছে যে ট্রেডিং কোম্পানির জন্য 50,000, ইন্ডাস্ট্রির জন্য $1,00,000, ইন্ডাস্ট্রির জন্য $2,00,000। এটা খুব একটা বেশি না কিন্তু। সো বিদেশিরা অনায়াসে কিন্তু বাংলাদেশে একটা চমৎকার স্পেস আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং সময় টিভির পরিবারকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ করেছেন। ইনশাল্লাহ আবারও আলোচনা করছিলাম বাংলাদেশে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগের সক্ষমতা। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের প্রধান নির্বাহী নাঈম মাহমুদ মির্জা।